Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা ডিসকাস করছিলাম ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমের কোলিনার্জিক অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ, যেখানে তোমরা অলরেডি পার্ট 1 দেখে নিয়েছো আই থিঙ্ক। তো আজকে আমরা নেক্সট পার্ট ডিসকাস করব, যেখানে অলরেডি আমরা এই স্লাইডটা দেখেছি সবাই। তো এইটা আবার রিভিশন করে নিই যে কী পড়েছিলাম। মনে করার চেষ্টা করে কী পড়েছিলাম, যে প্যারাসিম্প্যাথেটিক কোলিনার্জিকের অ্যানাদার নেম কী ছিল? কোলিনার্জিক, যার নামে কোলিনার্জিক তার নামে কি প্যারাসিম্প্যাথেটিক। যার নামে কোলিনার্জিক তার নামে কি প্যারাসিম্প্যাথেটিক। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের বা কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর দু টাইপের হয়, একটা হচ্ছে মাস্কুরানিক রিসেপ্টর, একটা নিকোটিনিক রিসেপ্টর। তাই তো, একটা মাস্কুরানিক শর্টে লিখছি, তোমরা পড়ে নিয়েছো নিকোটিনিক। মাস্কুরানিকের আবার পাঁচটা টাইপ আছে, M1, M2, M3, M4, M5। আর নিকোটিনের দুটো আছে, একটা হচ্ছে NN আর একটা হচ্ছে কি NM। এই অবধি আমরা পড়ে নিয়েছি অলরেডি, তাই তো। তো এই রিসেপ্টরগুলো সম্পর্কে আর একটু ডিসকাস করে নেওয়া যাক। দেখো, মাস্কুরানিক যে রিসেপ্টর আছে, কটা টাইপের আছে? M1, M2, M3, M4 অ্যান্ড M5। টোটাল 5টা টাইপের মাস্কুরানিক রিসেপ্টর প্রেজেন্ট আছে আমাদের এই প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের। তার মধ্যে M4 আর M5 যেটা সিএনএসে প্রেজেন্ট থাকে, কিন্তু এদের সম্পর্কে বেশি নলেজ নেই বলতে আমার কাছে নেই নয়, মানে সেরকম রিসার্চেবল ব্যাপার সেরকম নেই, এদের ব্যাপারে বেশি ডাটা অ্যাভেলেবেল নয়। রিসার্চ চলছে, স্টাডি চলছে, কিন্তু মেন যেই তিনটে সেটা হচ্ছে M1, M2 আর M3 স্টাডি করতে হবে আমাদেরকে। এবং মনে রাখতে হবে এদের স্পেসিফিক লোকেশান কোথায় আছে, খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ড্রাগ পড়ার সময় আমরা দেখতে পাবো এই লোকেশান ওয়াইজ তাদের অ্যাকশান শো করবে, আবার অপোজিট ড্রাগ নিলে সেই জায়গাতে অ্যাডভার্স এফেক্ট শো করবে। মনে পড়ছে তো লিঙ্কগুলো একই নাম টাইপের, বলে দিয়েছি সব কিছু। ফার্স্ট লেকচারটা অবশ্যই দেখবে, যারা এই লেকচারটা দেখছো এটা না দেখে অবশ্যই আগে ফার্স্ট লেকচার দেখবে, তারপর এখানে আসবে। তো M1 কোথায় আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলতে জিআইটিতে আছে। এবং জিআইটিতে যে আমাদের M1 আছে, জিআইটির মধ্যে প্যারাইটাল সেলে প্রেজেন্ট আছে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে, এবং যেখান থেকে HCl রিলিজ করে। সব ডিটেলস আমরা পড়বো, জাস্ট শুনে রাখো কোথায় কোথায় আছে। এবং সিএনএসে প্রেজেন্ট আছে, অটোনমিক গ্যাংলিয়াতে প্রেজেন্ট আছে। এবং M2 কোথায় আছে? মেনলি হার্টে। M2 শুধুমাত্র হার্টে। আর M3 স্মুথ মাসেল, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং আমরা পড়েছি কি আমাদের স্মুথ মাসেল মধ্যে আমরা দেখেছি, আরও আই দেখেছি, চোখে প্রেজেন্ট থাকে। M3 সব চোখে প্রেজেন্ট থাকে, আমাদের ইউরিনারি ব্লাডারে প্রেজেন্ট থাকে, তাই তো। ব্রঙ্কায়ে প্রেজেন্ট থাকে, ব্লাড ভ্যাসেলের মধ্যে প্রেজেন্ট থাকে, সেখানে M3 প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? এবং যে নিকোটিনিক রিসেপ্টর আছে, যার সাবটাইপ দুটো, NN আর NM। NN কোথায় প্রেজেন্ট থাকে? অটোনমিক গ্যাংলিয়া, মানে দুটো নিউরনের মাঝে যে গ্যাপ সেটাকে বলা হয় গ্যাংলিয়া। পড়ে এসেছি গ্যাংলিয়া টার্মটা। এই গ্যাংলিয়ার আগেরটাকে বলা হয় প্রি গ্যাংলিয়নিক, পরেরটাকে বলা হয় পোস্ট গ্যাংলিয়নিক। তো সেই গ্যাংলিয়া দুটো নিউরনের ইন বিটুইন টু নিউরন অটোনমিক নার্ভাস সিস্টেমে, সেখানে প্রেজেন্ট থাকে NN। তাছাড়া অ্যাড্রিনাল মেডুলাতে প্রেজেন্ট থাকে। এবং NM কোথায় প্রেজেন্ট থাকে? নিউরোমাস্কুলার জাংশন, একটা নিউরন, তারপরে ধরো এখানে মাসেল তো প্রেজেন্ট আছে। তো এই নিউরন আর মাসেলের মধ্যে যে জাংশন, সেই জাংশনে প্রেজেন্ট থাকে NM রিসেপ্টর। ইম্পর্টেন্ট, আমরা লোকেশান খুবই মনে রাখতে হবে ভালো করে, মানে এই লোকেশানের উপর বেস করে ড্রাগ দেখতে পাবো, অনেক কিছু আপডেট। আমরা যত লেকচার এগাতে থাকবে, যত ভিডিও আসতে থাকবে, তত তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখলাম, M3 ম্যাক্সিমাম জায়গাতেই প্রেজেন্ট আছে, আর হার্টে কেবলমাত্র M2 মনে রয়ে যাবে, হার্ট মানে M2।
ঠিক আছে। আর M1 গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে মেনলি, তাছাড়াও সিএনস, কিন্তু এর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ওপর ফাংশনটাই বেশি স্টাডি করা হয়। ক্লিয়ার? তো মনে রাখতে পারো তোমরা যে M1 গীত, একজন গীত গাইছিল, গান গাইছিল দিলসে, মানে মন থেকে, দিলসে বলে না, গীত গাইলো একটা দিলসে, তো গীত দিয়ে জিআইটি দিলসে হাট, M1 হাট। বাকি সব, বাকি যা পড়ে গেলো সব তো M3-র মধ্যে চলে গেল। তো লোকেশানগুলো ইম্পর্টেন্ট। আর কি বলেছিলাম আমরা, যে এই M1 M2 M3 M4 M5 এদের মধ্যে যারা অড নাম্বার, এদের মধ্যে যারা অড নাম্বার, অড নাম্বার কে কে আছে, M1 M3 আর M4, এরা কি অড নাম্বার। যত অড নাম্বারগুলো আছে তারা সবাই অ্যাকচুয়ালি মাসকনিক রিসেপ্টার কোন টাইপের রিসেপ্টার বলেছিলাম, জিপিসিআর টাইপের রিসেপ্টার, জি14 কাপেলের রিসেপ্টার। আর নিকোটিনিক রিসেপ্টারটা কি, লিগ্যান্ড গেটেড রিসেপ্টার, লিগ্যান্ড গেটেড রিসেপ্টার, লিগ্যান্ড গেটেড রিসেপ্টার। তো জিপিসিআরের আবার অনেক জি14 প্রেজেন্ট আছে। আমরা জিপিসিআর নিয়ে ডিটেলস পড়বো নেক্সট লেকচারে, আই থিঙ্ক আমরা আপলোড করার চেষ্টা করবো, কারণ আই থিঙ্ক তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু জাস্ট শুনে রাখো, পরের লেকচারে আমরা জিপিসিআর ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি, যাতে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো যত অড নাম্বার আছে মানে M1 M3 আর M4 এরা সবাই GQ14 মিডিয়েটেড। আর যেখানেই GQ সেখানেই হবে কি, ক্যালসিয়ামের এন্ট্রি। আর ক্যালসিয়াম থাকা মানেই কন্ট্রাকশন, ক্যালসিয়াম থাকা মানেই কি, কন্ট্রাকশন, ক্যালসিয়াম থাকা মানেই কন্ট্রাকশন। আর যেগুলো ইভেন নাম্বার প্রেজেন্ট আছে সেগুলো সব GI14 মিডিয়েটেড, আই দিয়ে মনে রাখবে ইনহিবিশন। তো এরা সবাই ইনহিবিশন অ্যাকশান শো করে, জাস্ট এইটুকুন মনে রাখো। এবং এই অ্যাকশানের উপর বেস করে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশানগুলো দেখতে পাবো। ক্লিয়ার? যত অড নাম্বার আছে তারা সবাই জিকিউ, আর যেখানে GQ14 কাজ করে সেখানে ক্যালসিয়ামের এন্ট্রি হয়। আর আমরা অ্যাকশন পোটেন্সিয়াল এই ব্যাপারগুলো দেখে এসেছি, ক্যালসিয়াম আসলে মানে অ্যাক্টিন, প্রথমে সোডিয়াম আসবে, তারপরে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এক্সোসাইটোসিস করে, তাছাড়াও কি করে, অ্যাক্টিন মায়োসিনের মধ্যে বন্ড করে, কন্ট্রাকশন করে, এক্সোসাইটোসিস করে। তো কন্ট্রাকশন হবে, এখানে স্টিমুলেশন অ্যাকশন আসবে, বলতে পারো আরও ভালো করে, স্টিমুলেশন অ্যাকশন আসবে, কারণ এটা অ্যাকশান শো করবে, থ্রেশহোল্ড পোটেনশিয়াল পেরিয়ে গেছে। আর জিআই মানে ইনহিবিশন, রেস্ট জায়গায় যাওয়ার চেষ্টা করবে, ইনহিবিশন অ্যাকশান শো করবে না, GI14, যেটা M3 আর M4 শো করে। আর এরা সবাই কি, লিগ্যান্ড গেটেড রিসেপ্টর, লিগ্যান্ড গেটেড রিসেপ্টর। এখানেও ক্যালসিয়ামের এন্ট্রি হয়, তার কারণে কন্ট্রাকশন হয়, কিন্তু সেটা লিগ্যান্ড গেটের মাধ্যমে, আয়ন চ্যানেল এখানে প্রেজেন্ট থাকে। ডাইরেক্ট ক্যালসিয়ামের এন্ট্রি হয়, এখানে ডাইরেক্ট ক্যালসিয়াম এন্ট্রি হয় না, বিভিন্ন প্রোটিন কাজ করে। যাই হোক, পরে পড়বো আমরা, জাস্ট এইটুকুন মনে রাখো। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তার আগে আমরা একটা জিনিস পড়ছিলাম, এটা এটা একটু দেখে নিই। এই স্লাইডটা কি বলেছিলাম, যে প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক দুটো নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক কোঠার নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে, অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়ে। তাহলে এই যে একটা, এটা দেখতে পাচ্ছি, এটা একটা নিউরন, এই একটা নিউরন আর এ একটা নিউরন। তা দুটো নিউরনের মধ্যে গ্যাপকে কি বলে, এখানে গ্যাংলিয়া বলে। তো এই জায়গাটা কি, মাঝখানে গ্যাপটা, এটা গ্যাংলিয়া। তো এটা প্রি গ্যাংলিয়া, এটা পোস্ট গ্যাংলিয়া, তাই তো? কি বলেছিলাম, প্যারাসিম্প্যাথেটিকে প্রি গ্যাংলিয়া কি হয়ে থাকে, প্রি গ্যাংলিয়া লং হয়ে থাকে, দেখো লং ছবিতে দেখতে পাচ্ছ এটা। পোস্ট কি হয়ে থাকে, শর্ট হয়ে থাকে। ট্রিকও বলেছিলাম, মনে আছে তো? সিম্প্যাথেটিক ক্ষেত্রে দেখো, এটা প্রি, এটা পোস্ট। প্রি কি হবে, শর্ট, দেখো শর্ট সাইজে ছোট, আর পোস্ট দেখো লম্বা সাইজে লং। মনে পড়ছে, আমরা বলেছিলাম অপোজিট হয়ে যায়। সিম্প্যাথেটিকের এসটা ধরতে বলেছিলাম, এস ফর শর্ট, আর আগে কি পড়ে, প্রি, তো প্রি শর্ট, সিম্প্যাথিকের প্রি শর্ট আর পোস্ট লং। এবং প্যারাসিম্প্যাথিকের ক্ষেত্রে গেলেই অপোজিট হয়ে যাবে। তো প্যারাসিম্প্যাথেটিক কোথায় প্রেজেন্ট আছে, দেখো প্যারাসিম্প্যাথেটিক, দেখো এফেক্টর সেল, এই যে আরেকটা কি বলেছিলাম, যে প্যারাসিম্প্যাথিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়া আর পোস্ট গ্যাংলিয়া বোধ জায়গা থেকে কী রিলিজ হয়, অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। কিন্তু সিম্প্যাথেটিকে প্রি থেকে কী রিলিজ হয়, অ্যাসিটাইল কোলিন। প্রি থেকে রিলিজ হয় অ্যাসিটাইল কোলিন, কিন্তু পোস্ট থেকে কে রিলিজ হয়,
নর অ্যাড্রিনালিন, কিন্তু দেখো এখানে লেখা আছে অ্যাসিটাইলকোলিন। এইটাই এক্সেপশনাল বা এইটাই আমাদেরকে মনে রাখতে হবে, এইটাই কোশ্চেন জিজ্ঞাসা করে। তাহলে এই দেখো এই গ্ল্যান্ডটার নাম কি, সোয়েট গ্ল্যান্ড। তাহলে সোয়েট গ্ল্যান্ড কি প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে পড়ে না সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে? এক্সামে কোশ্চেন দেয় সোয়েট গ্ল্যান্ড সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে, কিন্তু এখানে যে নিউরোট্রান্সমিটার দেখো বোধ জায়গাতে কিন্তু অ্যাসিটাইলকোলিন, কিন্তু অ্যাকশান কিন্তু অ্যাসিটাইলকোলিনেরই আসবে। যা যা অ্যাকশানে দেখলাম অ্যাসিটাইলকোলিন, বিভিন্ন গ্ল্যান্ড পড়বো আরও, তো বোধ জায়গাতেই অ্যাসিটাইলকোলিনই অ্যাকশান শো করছে, কিন্তু সিস্টেমটা হচ্ছে সিম্প্যাথিক, সোয়েট গ্ল্যান্ড সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের আন্ডারে পড়ে। বাকি দেখো ব্লাড ভেসেল থেকে আদার্স, এখানে শুধু ব্লাড ভেসেল লেখা আছে। বাকি আমরা যখন সিম্প্যাথেটিক পড়বো সেখানে তো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যেখানে আছে সিম্প্যাথিকও সেখানেও প্রেজেন্ট আছে, কিন্তু এরা কি একে অপরের অপোজিট অ্যাকশন শো করে, এইটাই ডিফারেন্স। প্যারাসিম্প্যাথেটিক যেখানে যায় সিম্প্যাথেটিকও সেখানে যায়, কিন্তু একে অপরের কি ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশন শো করে। পড়ে এসেছি আমরা, তার উপর বেস করে বিভিন্ন রকম টার্মিলজি, প্যারাসিম্প্যাথো, মিমিটিক, লাইটিক, তাই তো অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট, এরকম টার্মিনোলজিগুলো আমরা দেখে এসেছি, যেগুলো একই কি আলাদা হয় আই থিঙ্ক তোমরা পড়ে নিয়েছো, তো বলার কিছু নাই। কিন্তু কোশ্চেন এইটাই যে সোয়েট গ্ল্যান্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে পড়ে, প্যারাসিম্প্যাথেটিকের আন্ডারে পড়ে না, কিন্তু এখানে নিউরোট্রান্সমিটার হিসাবে অ্যাসিটাইল কোলিনেরই রোল আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা। কনসেপ্ট না ক্লিয়ার করতে পারে এক্সামে প্রবলেম হবে, তাই তো সোমা তোমরা এরপরে কম্পিটিটিভ লাইন এক্সাম দিবে, সব জায়গাতেই একই থিওরি কাজে লাগবে, আমরা এখানে লিখেই রেখেছি ট্যাগে, দেখতে পারো তোমরা, সমস্ত এক্সামের জন্য ইউজফুল থিওরি। তাছাড়া অ্যাড্রিনাল, যদি অ্যাসিটাইলকোলিন আসে অ্যাড্রিনাল মেনের থেকে অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনাল রিলিজ হবে। আবার এটা দেখো অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে স্কেলিটাল মাসেলে। এই জায়গাগুলো জাস্ট একটা ছবির মধ্যে, আমি জাস্ট এই স্লাইডটা অ্যাড করেছি বিশেষ করে এই সোয়েট গ্ল্যান্ডটাকে ফোকাস করার জন্য, সোয়েট গ্ল্যান্ডটাকে ফোকাস করার জন্য। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এরপর দেখো কি কি অর্গান আমরা ডিটেল স্টাডি করবো, জাস্ট এখানে একটু শর্টে জেনে রাখো। কিছু কিছু অর্গানের নাম লিখেছে, যেমন হার্ট, পিউপিল, ব্রঙ্কাই, জিআইটি। হার্টে কোন রিসেপ্টর প্রেজেন্ট আছে, যদি আমি প্যারাসিম্প্যাথেটিককে দেখি হার্টে প্রেজেন্ট আছে M2, আমরা সিম্প্যাথেটিক তো এখনও পড়িনি, প্যারাসিম্প্যাথেটিকটাই পড়ছি। হার্টে M2, পিপিল, ব্রঙ্কাই এখানে M3, M3। জিআইটিতে জিআইটি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, যেখান থেকে HCl রিলিজ হয়, সেখানে কোন রিসেপ্টর প্রেজেন্ট আছে M1। আর আরেকটা যে গ্যাস্ট্রিক সেল আছে সেখানে পেরিস্টলসিক মুভমেন্ট হয়, সেখানে M3। পড়ে নিয়েছি আমরা, কোনো ডাউট থাকার কথা নয়। এরপর কি কি পড়েছিলাম, M2 রিসেপ্টর জিআই প্রোটিন মিডিয়েটেড, জিআই মানে ইনহিবিশন অ্যাকশন আসবে। দেখো এখানে হার্ট রেট কমে যাচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন কি হচ্ছে, কমে যাচ্ছে, যাকে এক কথায় বলে ব্র্যাডিকার্ডিয়া বলা হয়, ব্র্যাডিকার্ডিয়া বলা হয়। দেখো বলেইছিলাম প্রথমেই যে এখানে M2 জিআই প্রোটিন মিডিয়েটেড, যেখানে ইনহিবিশন অ্যাকশন আসে, মানে সব কিছু কমতে শুরু করে। দেখো হার্ট রেট, এই চিহ্নগুলোর মানে হচ্ছে কমে যাচ্ছে, নিচের দিকে অ্যারো। ক্লিয়ার? সেরকমই দেখো M3 কি বলেছিলাম, M3 ক্যালসিয়াম এন্ট্রি হবে, কন্ট্রাকশন হবে, GQ প্রোটিন মিডিয়েটেড, তাই তো M3গুলো। তো কন্ট্রাকশন হওয়ার জন্যে পিপিল কন্ট্রাকশন হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে, যাকে বলে মায়োসিস। পিপিল কনস্ট্রিকশন হয়ে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া, কনস্ট্রিকশন হয়ে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া, স্মল সাইজের হয়ে যাওয়া, যাকে বলা হয় মায়োটিক। দেখো মায়োটিক বা মায়োসিস বলা হয়। ক্লিয়ার? দেখো এখানে মায়োসিস হচ্ছে। সেরকমই ব্রঙ্কাই ওই M3, এখানেও কী হবে, কন্ট্রাকশন হবে। তাহলে ব্রঙ্কাই মাসেল কী হবে, ছোটো হবে, কন্ট্রাকশন হবে। এটা একটা জিনিস, কন্ট্রাকশন হবে মানে এটারও কী হবে, এরকম সরু হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, এটা হচ্ছে কন্ট্রাকশনের মানে, ছোটো হয়ে যাওয়া। টিপে দেওয়া কোনো জিনিসকে, যেমন তোমার কোনো জিনিসকে টিপে দাও, ছোটো হয়ে যায়, সেরকম ব্যাপার, কন্ট্রাকশন হয়ে যায়। তো এখানেও ব্রঙ্কাই মাসেলও ক্যালসিয়ামের জন্য কী হবে, কন্ট্রাকশন হবে, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, যাকে বলা হয় ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কো
ব্রঙ্কো কনস্ট্রিকশন, যাকে কি বলা হয় ব্রঙ্কোস্পাজম। দেখো জিআইটিতে কি হচ্ছে, জিআই M1 M3 কিন্তু দুটোই কি, দুটোই জিকিউ প্রোটিন মিডিয়েটেড। M1 জন্যে কন্ট্রাকশন হবে, স্টিমুলেশন অ্যাকশন, HCl এর কী হবে সিক্রেশন বেড়ে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, আর ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাস্টের রিলিজ হয়, আমরা পড়েছি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে। সেই HCl এর সিক্রেশন হবে কি বেড়ে যাবে, কারণ এটা M1 মানে স্টিমুলেশন, আমাদের এখানে জিকিউ প্রোটিন মিডিয়েটেড, ক্যালসিয়ামের এন্ট্রি হবে, কন্ট্রাকশন স্টিমুলেশন। আর M3ও সেম কন্ট্রাকশন স্টিমুলেশন, গ্যাস্ট্রিক মোটিলিটি কী হবে ইনক্রিজ করবে, স্প্রিংটের রিলিজ হবে, গ্যাস্ট্রিক মোটিলিটি ইনক্রিজ করবে, ডাইজেশন হবে, ডাইজেশন তাহলে ভালো হবে আরও, তাই তো। এই কারণে আমরা পড়েছি প্যারাসিম্প্যাথিক রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, রেস্টের সময় ডাইজেশন ভালো হয়, আর আমাদের সবসময় হার্ট রেট আর সব কমই থাকে, আমরা ছটপট করি না, শান্ত থাকি, আমাদের চোখের পিপিলে ছোটো হয়ে যায়, আমরা ঘুমিয়ে যাই ছোটো হয়ে যায় চোখের পিপিল, তাই তো ব্রঙ্কোস্পাজম হয়ে যায়, সে সময় বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না, তো ছোট হয়ে যায়। কিন্তু কি বলেছিলাম প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক এরা অপরের ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশান শো করে, ইকুয়াল এবং কি অপোজিট অ্যাকশান শো করে। ওই কারণে দেখতে পাচ্ছ এদের দেখো হার্ট রেট কমছে, এখানে দেখো হার্ট রেট বাড়ছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ছে, এখানে দেখো কী হচ্ছে পিপিল কন্ট্রাকশন হচ্ছে, স্মল হয়ে যাচ্ছে, যাকে মায়োসিস বলা হয়। এখানে দেখো এর অপোজিট কি কন্ট্রাকশনের অপোজিট ডায়ালেশন, পিপলের কী হবে ডাইলেশন হবে, পিপল ডাইলেশনকে কী বলা হয় মাইড্রাসিস বলা হয়। টার্মিনোলজিগুলো ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটায় RRBতে কোশ্চেন দেখেছিল যে পিপল ডাইলেশনকে কী বলা হয় মাইড্রাসিস, এত সহজ কোশ্চেন, টার্মিনোলজি থেকে কোশ্চেন চলে এসেছে। এরা একের ইকুয়াল অপোজিট, তো এরা যে অ্যাকশন শো করছে অপোজিট। দেখো এখানে ব্রঙ্কোস্পাজম হচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, দেখো এখানে কী দিচ্ছে ব্রঙ্কো ডাইলেশন দিচ্ছে, এখানে জিআই মোটিলিটি ইনক্রিজ হচ্ছে, দেখো এখানে জিআই মোটিলিটি ডিক্রিজ হচ্ছে, এখানে HCl সিগ্রেশন বেড়ে যাচ্ছিল, এখানে কী হবে তাহলে HCl সিগ্রেশন কী হবে কমে যাবে, HCl সিগ্রেশন কমে যাবে। ক্লিয়ার, প্রথমের লেকচারে আমি এই টার্মিনোলজিগুলো ক্লিয়ার করেছি। আর আমরা কী কী টার্মিনোলজি এর সাথে সাথে দেখেছি মনে করার, সেগুলোও চেষ্টা করো। যে যেই প্যারাসিম্প্যাথেটিক সেই কোলিনার্জিক, সেই কোলিনার্জিক, সেই কোলিনার্জিক, সেরি প্যারা সিম্প্যাথো মাইমেটিক, সেই কোলিনার্জিক অ্যাগোনিস্ট, সেই কোলিনার্জিক অ্যাগোনিস্ট পড়ে এসেছি না এগুলো, সেই কোলিনার্জিক অ্যাগোনিস্ট। ক্লিয়ার, এখানেও ক্ষেত্রে সেম, যেই সিম্প্যাথেটিক সেই অ্যাডিনার্জিক, সেই কি অ্যাডিনার্জিক মিমিটিক বা সিম্প্যাথোমিমিটিক বলা হয়, সিম্প্যাথোমিমিটিক, মিমিক মানে কি সেম অ্যাকশন, বা অ্যাডিনার্জিক অ্যাগোনিস্টও বলা হয়। ক্লিয়ার, তো এরা যখন একের অপোজিট দিচ্ছে, কোলিনার্জিকের অপোজিট কি অ্যান্টি কোলিনার্জিক, সেও এর অপোজিট অ্যাকশন শো করবে। কোলিনার্জিকের অপোজিট কি অ্যান্টি কোলিনার্জিক, প্যারাসিম্প্যাথোমিমিটিকের অপোজিট কি প্যারাসিম্প্যাথোলাইটিক, কোলিনার্জিক অ্যাগোনিস্টের অপোজিট কি কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। মনে পড়ছে মানে কি এদের অপোজিট, এদের অপোজিট মানে কি তারা হার্ট রেট বাড়াবে, যেটা এরা করছে। তাহলে এখন যদি একটা কোশ্চেন হয় যে প্যারাসিম্প্যাথোস আর সিম্প্যাথেটিক এরা একের অপোজিট অ্যাকশন শো করে, তাহলে আমার এখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বানানোর প্রয়োজন কেন হলো, বা প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ বানানোর প্রয়োজন কেন আসলো, কেন আমরা সেখানে সিম্প্যাথেটিক ড্রাগই দিয়ে দিতে পারতাম, কারণ এরা একের অপোজিট। আমি যদি কোনো কারণে হার্ট রেট বেড়ে যায়, হার্ট রেট যদি কম করার প্রয়োজন হয়, আমি সিম্প্যাথেটিক যারা স্টিমুলেশন অ্যাকশন শো করে সেই ড্রাগ দিয়ে দেবো, কেন আমরা আবার অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিতে যাইব, কোশ্চেন আসতে পারে, কারণ অপোজিট অ্যাকশন তো সেও শো করে। তো ব্যাপার হচ্ছে সিলেক্টিভ অ্যাকশন পাওয়া, এখানে সিলেক্টিভ, আমি প্যারাসিম্প্যাথেটিক যা অ্যাকশান শো করে সিম্প্যাথেটিক তার পুরো অপোজিট অ্যাকশান শো করে। আমার হার্ট রেট কমে গেছে, আমি হার্ট রেট বাড়াতে চাই, তো আমি দিয়ে দিলাম সিম্প্যাথেটিক, সে তো আরও আমার মাইড্রাসিস কজ করবে, বঙ্কো ডাইলেশনও কজ করে দেবে, জিআই এগুলোও কজ করবে। কিন্তু আমি সিলেক্টিভলিভাবে শুধু হার্ট রেট কমে গেছে, হার্ট রেটটাকেই বাড়াতে চাই,
তো ওই কারণে ড্রাগগুলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বেশি ইউজ করা হয়, যাতে অ্যাডভার্স এফেক্টটাকে কমানো যায়। গট ইট? যাতে অ্যাডভার্স এফেক্ট কখন শো করবে? যখন আমার যেই অর্গানে অ্যাকশন দরকার সেখানেই ঠিক করবে, তার পাশাপাশি কোথাও অ্যাকশন শো করে না, সেইটা অ্যাডভার্স এফেক্ট শো করবে। তাই তো? আমার পেন হয়েছে, আমি পেন কিলার খেলাম, কিন্তু আমার তার জন্যে গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে গেছে, তো ওইটা অ্যাডভার্স এফেক্ট হয়ে গেল। আমরা পড়েছি ফার্মাকোডাইনামিক্সে অ্যাডভার্স এফেক্ট, ওটা কি? ক্রনিক অ্যাডভার্স এফেক্ট। মনে পড়ছে টাইপ? না মনে পড়ছে না? লেকচার দেখে নিও অবশ্যই। তো ক্লিয়ার এই লেকচার, এই জায়গাটা কীভাবে একে অপরের অপোজিট অ্যাকশন শো করছে। আমরা এবারে পার্টিকুলার এক একটা অর্গান ধরবো। এখানে তো বেশি অর্গান লেখা নেই, শুধু হার্ট, পিপিল, বঙ্কাই, জিআইটি, আরও অর্গান আমরা পড়লাম, ব্লাড ভেসেল পড়লাম, আমাদের ইউরিনারি ব্লাডার পড়লাম। তো এই প্রতিটা অর্গানকে আলাদা আলাদাভাবে স্টাডি করা যাক, দেখা যাক কী আছে ব্যাপার সেখানে। ওইখানে বললাম একটা সিস্টেম যদি ভালো করে বোঝা যায়, প্যারাসিম্প্যাথেটিক যদি আমরা পড়ে নিতে পারি, অ্যাকশান, ফার্মাকোলজিক্যাল অ্যাকশান পড়তে আর হবে না, শুধু ড্রাগ পড়লেই হবে। সিম্প্যাথেটিকের সময় সিম্প্যাথেটিকের ড্রাগগুলো পড়লেই কাজ মিটে যাবে। ক্লিয়ার? চলো, এবার দেখো হার্ট। প্রথমে আসা যাক হার্টে কোন রিসেপ্টর প্রেজেন্ট থাকে? মাস্কুরানিকের আগে রিসেপ্টর দেখে নিই। রিসেপ্টর এখানে কি প্রেজেন্ট থাকে? রিসেপ্টর প্রেজেন্ট থাকে মাস্কুরানিকের M2 রিসেপ্টর। M2 রিসেপ্টর একটা GPCR রিসেপ্টর, G14 কাপেল রিসেপ্টর। কোন প্রোটিন মিডিয়েটেড? GI প্রোটিন মিডিয়েটেড, যার কারণে কি অ্যাকশান আসবে? ইনহিবিশন অ্যাকশান আসবে। তো হার্টে কী কী ইনহিবিশন অ্যাকশান আসতে পারে? হার্টে কী কী ইনহিবিশন অ্যাকশান আসতে পারে দেখে আসলাম। কি হতে পারে এই দিকটায় লিখি, হার্ট রেট কী হতে পারে? কমে যেতে পারে, ডিক্রিজ হবে, হার্ট রেট ডিক্রিজ হবে। আর কি? ফোর্স অফ কন্ট্রাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন কী হবে? ডিক্রিজ হবে। ডিক্রিজ আর কী হবে? কন্ডাকশন, হার্টের মধ্যে যে এভি কন্ডাকশন হয়, যার কারণে আমরা হার্টবিট পাই, সেই কন্ডাকশন, এভি নোডের কন্ডাকশন, তাকে পেস মেকার অফ দ্য হার্ট বলা হয়। হার্টের কন্ডাকশনও কী হবে? ডিক্রিজ হবে। ক্লিয়ার? যেহেতু এখানে ইনহিবিশন অ্যাকশন আসছে, তো হার্ট রেটও কম হয়ে যাচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাচ্ছে, হার্টের কন্ডাকশনও কমে যাচ্ছে। তো এদের জন্য একটা পার্টিকুলার টার্মিনোলজি ইউজ করা হয়। কী টার্মিনোলজি ইউজ করা হয়? ফর হার্ট রেটের জন্য টার্মিনোলজি ইউজ করা হয় ক্রোমোট্রপিক। কোশ্চেন দেয় কিন্তু সমস্ত এক্সামে, ক্রোমোট্রপিক এফেক্ট বলা হয় হার্ট রেটকে বলা হয় ক্রোমোট্রপিক এফেক্ট। ফোর্স অফ কন্ট্রাকশনকে কি বলা হয়? আয়োনোট্রপিক এফেক্ট বলা হয় কাকে? এই ফোর্স অফ কন্ট্রাকশনকে। আর এভি কন্ডাকশনকে কি বলা হয়? ড্রোমোট্রপিক এফেক্ট। ক্লিয়ার? কোশ্চেন দেয় যে ক্রোমোট্রপিক এফেক্ট মানে কি? হার্ট রেট। আয়োনোট্রপিক এফেক্ট মানে কি? ফোর্স অফ কন্ট্রাকশন। ড্রোমোট্রপিক এফেক্ট মানে কি? এভি কন্ডাকশন। কিন্তু প্রবলেম কি? এখানে কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই তো, সব কমে যাচ্ছে। তো কমে যাওয়ার জন্য ইউজ করা হবে নেগেটিভ। কি ইউজ করা হবে? নেগেটিভ ক্রোমোট্রপিক, নেগেটিভ আয়োনোট্রপিক, নেগেটিভ ড্রোমোট্রপিক। যদি ইনক্রিজ হতো তাহলে ইউজ করা হতো পজিটিভ ক্রোমোট্রপিক, পজিটিভ আয়োনোট্রপিক, পজিটিভ ড্রোমোট্রপিক। ক্লিয়ার? এই টার্মিনোলজিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, কোশ্চেন জিজ্ঞাসা করে এক্সামে। এই লেকচার দেখার পর তোমরা যদি MCQ প্র্যাকটিস করতে শুরু করো, তোমার কাছে যা বই আছে বা আমাদের চ্যানেলেই যে সমস্ত কোশ্চেন আছে, ইজিলি অ্যান্সার দিতে পারবে। তোমার কনসেপ্ট এতটাই ক্লিয়ার হবে, তুমি নিজের থেকেই অ্যান্সার দিতে পারবে। প্র্যাকটিস করে দেখো, এই সমস্ত কোশ্চেনে দেখতে পাবে, এক্সপিরিয়েন্স থেকে বলছি।
ক্লিয়ার? তো আর এই যখনই তিনটে জিনিস হার্টের একসাথে কমে যায়, এদের কম্বাইনলি কি বলা হয়? ব্রাডিকার্ডিয়া বলা হয়, ব্রাডিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়া, তাহলে ব্রাডিকার্ডিয়া মানে কি? হার্ট রেট কমে যাওয়া। অনেক সময় ব্রাডিকার্ডিয়া মানে জিজ্ঞেস করে হার্ট রেট কমে যাওয়া, ফোর্স অফ কন্ট্রাকশন, হেভি কন্ট্রাকশন। তাহলে তাহলে যদি কোশ্চেন দেয় অ্যাসিটাইলকোলিন কি করে? ব্রাডিকার্ডিয়া না ট্যাকিকার্ডিয়া? ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট বেড়ে যাওয়া। কোশ্চেন যদি যাই, এক্সামে দেয় যদিও, যে হ্যাঁ অ্যাসিটাইলকোলিন কি করে? ব্রাডিকার্ডিয়া না ট্যাকিকার্ডিয়া? কি অ্যান্সার হবে? ব্রাডিকার্ডিয়া। আমরা কি পড়ছি এখন? এটা প্যারাসিম্প্যাথেটিক, এখানে মেন নিউরোট্রান্সমিটার কে? অ্যাসিটাইলকোলিন। সেই অ্যাকশনগুলো শো করছে। অ্যাসিটাইলকোলিন যখন M2 রিসেপ্টরে এসে বাইন্ড হচ্ছে তখনই রেসপন্স আসছে, এমনি এমনি তো আসছে না। অ্যাসিটাইলকোলিন যখন এসে হার্টের M2 রিসেপ্টরে বাইন্ড হচ্ছে তখনই জিপিসিআর রিসেপ্টরে জিআই প্রোটিন অ্যাক্টিভেট হচ্ছে, যার কারণে ডিটেলস যদি এখানে বলে দিই, যার কারণে পটাশিয়াম চ্যানেলের ওপেন ঘটে। পটাশিয়াম চ্যানেলের ওপেন ঘটে আমরা দেখেছি। কোথায় দেখেছি? অ্যাকশন পোটেনশিয়াল, ফার্স্ট লেকচারে পড়েছি নিউরো হিউমারাল ট্রান্সমিশন, বারবার বলছি লেকচারটা দেখে নিও। পটাশিয়ামের জন্য কি হবে? হাইপার পোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন, পটাশিয়ামের এন্ট্রি হবে, যাকে বলা হয় হাইপার পোলারাইজেশন, মনে পড়ছে? আর হাইপার পোলারাইজেশন হয়ে যাওয়া মানে কি? রেস্টিং ফেজের দিকে চলে যাওয়া, তাই তো? তো রেস্টিং মানে কি? রেস্ট করবে, এরা সবাই রেস্ট মানে কমে যাওয়া। তো এরা ওই কারণে সবাই কি হচ্ছে? কমে যাচ্ছে হাইপার পোলারাইজেশন হওয়ার জন্য। ক্লিয়ার? তো হার্টে কি শো করছে? অ্যাসিটাইলকোলিন বা প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এই অ্যাকশনগুলো শো করছে। তো আমরা যদি কোনো ড্রাগ নিই, যারা কোলিনার্জিক ড্রাগ, এই জায়গাটা একবারই এখানে বলছি, বাকি এর জায়গাতে আর বারবার রিপিট করবো না, ঠিক আছে? তোমরা নিজেরাই বুঝতে পারো। কোলিনার্জিক ড্রাগ নিলাম একটা। কোলিনার্জিক ড্রাগ মানে কি? যার অ্যাকশন কার মতন হবে? অ্যাসিটাইলকোলিনের মতন। তাহলে সেই ড্রাগটা কি করবে? হার্ট রেট বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? কমাবে। অ্যাসিটাইলকোলিন হার্ট রেট কমাচ্ছে, তো কোলিনার্জিক ড্রাগ যারা অ্যাসিটাইলকোলিনের মতন অ্যাকশন শো করে তারাও এর মতনই করবে। এ কমাচ্ছে মানে এও কমাবে। আবার যদি আমি এখানে একটা টার্মিনোলজি এখন দিই, প্যারা সিম্প্যাথোমাইমেটিক, প্যারাসিম্প্যাথোমাইমেটিক কাদেরকে বলা হয়? যারা অ্যাসিটাইলকোলিনের অ্যাকশনকে মিমিক করে। অ্যাসিটাইলকোলিন কি অ্যাকশন করছে? হার্ট রেট কমাচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন কমাচ্ছে, এভি কন্ডাকশন কমাচ্ছে। তার মানে প্যারাসিম্প্যাথোমিমেটিক ড্রাগও কি করবে? এগুলো কমাবে। এরপর যদি আমরা নিয়ে নিই অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক মানে কোলিনার্জিক যা অ্যাকশান শো করছে, মানে অ্যাসিটাইলকোলিন যা অ্যাকশান শো করছে তার অ্যান্টি মানে তার অপোজিট অ্যাকশান শো করবে। মানে এ কী করবে তখন? হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশানকে বাড়াবে। ক্লিয়ার? আমি যদি নিই প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ, মানে অ্যাসিটাইলকোলিন অপোজিট, সে কী করবে? হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশান কী করবে? বাড়াবে। আবার আমরা যদি সিম্প্যাথেটিক ড্রাগ নিয়ে নিই, সেও কী করবে? প্যারাসিম্প্যাথিকের অপোজিট অ্যাকশন, সেও হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। আবার সেখানেও যদি দেখি অ্যাডিনার্জিক অ্যাগনিস্ট, তারাও ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। লিঙ্ক খুঁজে পাচ্ছ তো? একটা টপিকের উপর বেস করে বাকি টপিকগুলো দাঁড়িয়ে আছে। তো একটা লেকচার ভালো করে দেখলে বাকিগুলোর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পড়তে হবে না, ড্রাগ পড়লেই হবে। তোমরা নিজে থেকে অ্যান্সার দিতে পারবে যে এই ড্রাগটা হার্টে কী অ্যাকশন আসবে। জাস্ট বুঝে নিও, এখানে কোনো মুখস্থ জিনিস নেই, কিচ্ছু লেখার দরকার নেই। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করা, মনোযোগ সহকারে লেকচারটা শুনতে থাকা। ক্লিয়ার? ক্লিয়ার? তো যখন আমরা হার্ট রেট কমে যাবে সেই টাইমে যদি মানে ব্রাডিকার্ডিয়া কন্ডিশন বললাম, আমার যদি মনে হয় কোনো প্রবলেম যে হার্ট রেট বাড়াতে হবে, তখন আমি কি ড্রাগ নেব? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ নেব। আমরা যখন পড়বো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যাট্রোপিন, তারা হার্ট রেট বাড়ায়, ট্যাকিকার্ডিয়া কজ করে। ক্লিয়ার? তো সেম, শুধু আমি এটা হার্টের উপর বললাম, বাকি আমি এখন বাকি অর্গ্যানগুলো পড়বো, সেখানেও সেম। ঠিক আছে, চলো হার্ট ক্লিয়ার হলো। এরপর কি নেক্সট অর্গান আছে? ব্রঙ্কাই। এরপর নেক্সট অর্গান আছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই কোন মাসেল প্রেজেন্ট থাকে, সরি কোন রিসেপ্টর প্রেজেন্ট থাকে ব্রঙ্কাইয়ে? বলো। ব্রঙ্কাইয়ে প্রেজেন্ট থাকে M3 রিসেপ্টর। M3 মানে এটা অড নাম্বার, অড নাম্বার মানে GQ প্রোটিন মিডিয়েটেড। GQ প্রোটিন মানে ক্যালসিয়ামের এন্ট্রি হবে, মানে কি হবে? স্টিমুলেশন অ্যাকশন আসবে,
স্টিমুলেশন অ্যাকশন আসবে। স্টিমুলেশন অ্যাকশন আসা মানে কি, সেটাকে কি বলা করবে, কন্ট্রাকশনই করবে আলটিমেটলি। গ্ল্যান্ড থাকলে সিক্রেশন করবে, মাসেল থাকলে কন্ট্রাকশন করবে, এটাই স্টিমুলেশন অ্যাকশন মানে। যখনই অ্যাসিটাইল কোলিন আসবে, সে এসে M3 রিসেপ্টার, কোথার M3 রিসেপ্টার, M3 রিসেপ্টার কিন্তু আইও প্রেজেন্ট আছে, জিআইটিতেও আছে, ব্রঙ্কায়েও আছে, সব জায়গাতেই আছে, ইউরিনারি ব্লাডারও আছে। কোথার M3তে বাইন্ড হবে, ব্রঙ্কায়ের স্পেসিফিক্যালি। ব্রঙ্কায়ের যখন M3 রিসেপ্টার বাইন্ড হচ্ছে, স্পেসিফিক্যালি কেন কথাগুলো বলছি, কারণ ড্রাগ যখন আমরা নিব সিলেক্টিভলিভাবে নেব, ঠিক আছে, ওই কারণে সিনথেটিক ড্রাগগুলোকে বেশি ইউজ করে যেটা সিলেক্টিভলি কাজ করে। তো অ্যাসিটাইলকোলিন যখন M3 রিসেপ্টরে বাইন্ড হবে, M3 একটা জিপিসিআর রিসেপ্টার, তার কারণে জিকিউ প্রোটিন কী হবে, অ্যাক্টিভেট হবে। তার কারণে কী হবে, ক্যালসিয়ামের এন্ট্রি হবে, ইনফ্লাক্স হবে ক্যালসিয়াম কী করবে, স্টিমুলেশন করবে, যাকে বলা হয় কি, কন্ট্রাকশন। তাহলে ব্রঙ্কায়ে কনস্ট্রাকশন করবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন বলে দেওয়া হবে তাকেই, ব্রঙ্কো কনস্ট্রিকশন, তাকেই বলে দেওয়া হবে ব্রঙ্কো কনস্ট্রিকশন। ক্লিয়ার, তাকেই বলে দেওয়া হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন। এবং এই ব্রঙ্কো কনস্ট্রিকশন যখন হবে তাকেই বলে দেওয়া হচ্ছে একটা টার্ম ব্রঙ্কোস্পাজম। ব্রঙ্কোস্পাজম, কন্ট্রিকশন হয়ে যাওয়া মানে তাকে বলা হয় স্পাজম। এই কন্ট্রিকশন হয়ে যাওয়া কোনো জায়গা মানে সেটাকে পেন হয়, পেট যখন আমাদের পাজম হয়, পেন হয়, পাজম মানে কনস্ট্রিকশন হওয়ার জন্য পেন হওয়াকে পাজম বলা হয়। পেন হওয়াকে নয় অ্যাকচুয়ালি, ওইভাবে বলা চলবে না, কিন্তু কনস্ট্রিকশনকে পাজম বলা হয়, একই টার্মিনোলজি। ক্লিয়ার? তো এই কারণে ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, আর কি হচ্ছে, ব্রঙ্কোস্পাজম হচ্ছে। এরপর কোশ্চেন দিচ্ছি, দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেনের সাথে আলোচনা করলে। অ্যাস্থমা তোমরা সবাই শুনেছ, অ্যাস্থমার সাথে সবাই পরিচিত। অ্যাস্থমাতে একটা কন্ডিশন আছে সিওপিডি, পড়েছ আমি, অ্যাস্থমাও যা সিওপিডিও তাই। তার নাম কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, যেটাই অ্যাস্থমা কজ করে। পালমোনারি মানে কি, এই যে দেখতে পাচ্ছি ট্র্যাকিয়া, আমাদের এটা ট্র্যাকিয়া, যেখান দিয়ে কী যায়, নিঃশ্বাস আরে যায়, অক্সিজেন আরে। ট্র্যাকিয়ার পরেই তৈরি হয় ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কাই থেকে তৈরি হয় ব্রঙ্কিওলস, তারপরে অ্যালভিওলার প্রেজেন্ট থাকে, এখানে ছবিতে দেওয়া নাই। লাংসের এটা একটা লাংস, তাই তো। ডায়াফ্রাগ্রাম প্রেজেন্ট আছে, পড়েছো তোমরা এগুলো স্ট্রাকচার। তো ট্রাকিয়া কি হচ্ছে, অ্যাসমা কন্ডিশনে কি হয়, এই ব্রঙ্কাই ট্র্যাকিয়াগুলো কি হয়, কনস্ট্রিকশন হচ্ছে, মানে কি অ্যাসমাতেও কনস্ট্রিকশন হয়, ন্যারো হয়ে যায়, ন্যারো। আর যত ন্যারো হবে তখন কী হবে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কী হবে, আমাদের ব্রিদিংয়ে প্রবলেম হবে। অ্যাসমাতে সেটা হয়, হাঁপানি হয়, নিঃশ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিতে পারে না। তো এখানে অ্যাসিডাইলকিন করছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করছে। তো আমি যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ নিই, এইমাত্র ডিসকাস করলাম, মানে এর অপোজিট অ্যাকশন শো করবে। আমি যদি প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ নিই, মানে এর অপোজিট, এ কী করছে, কনস্ট্রিকশন করছে, অপোজিট অ্যাকশন কী আসবে, ডায়ালেশন অ্যাকশন আসবে। অপোজিট অ্যাকশন কী আসবে, ডায়ালেশন, মানে ব্রঙ্কো ডায়ালেশন হবে, ব্রঙ্কো ডায়ালেশন হবে। আর যত ব্রঙ্কো ডায়ালেশন হবে তত এয়ারওয়েটা আরও বড় হবে, আরও বেশি করে নিঃশ্বাস ব্রিদিং ভালোভাবে নিতে পারবো, যেটা আমাদের অ্যাস্থমাতে কী করবে, সুবিধা হবে তো। অ্যাস্থমাতে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, হাঁপানি হয়, তার কারণে তোমরা পড়েছো তোমরা মোটামুটি এটা। তো অ্যাসমা ট্রিটমেন্ট করতে গেলে আমরা ড্রাগ যখন পড়বো তখন দেখবে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করা হয়। অ্যান্টিকোলিনার্জিক বা তুমি বলতে পারো প্যারাসিম্প্যাথোলাইটিক, এই ড্রাগগুলোকে ইউজ করা হয় টু ট্রিট অ্যাসমা। কেন ইউজ করা হয় তোমরা এখন নিজেরাই বুঝতে পারলে কেন ইউজ করা হয়। কোলিনার্জিক কনস্ট্রিকশন করছে, অ্যান্টি মানে অপোজিট অ্যাকশন শো করে, মানে ডায়ালেশন হবে, ব্রঙ্কাইটা ডাইলেট হবে, বেশি করে ব্রিদিং যেতে পারবে, সুবিধা হবে, আর আমাদের কষ্টটা হবে না, হাঁপানির সময় যে কষ্টটা হয় সেটা হবে না, ট্রিটমেন্ট হবে। তো ড্রাগ হবে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রাইটোপিয়াম ব্রোমাইড, যাদেরকে ইউজ করা হয় আমরা ড্রাগ পড়ার সময় দেখবো। ক্লিয়ার, নলেজ ক্লিয়ার হচ্ছে তো।
কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু। চলো নেক্সট, ইউরিনারি ব্লাডার। দেখতে পাচ্ছি আমাদের দুটো কিডনি পেছনে থাকে, কিডনি থেকে দেখো ইউরেটার যাচ্ছে, যেটা এই স্ট্রাকচারটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে ইউরেথ্রা দিয়ে। আমরা পড়েছি স্ট্রাকচারগুলো মনে রাখা দরকার। অ্যানাটমি তোমার ক্লিয়ার হচ্ছে, কটা কিডনি দেখতে পাচ্ছি, দুটো কিডনি, বিন শেপ্টের। কিডনিতে নেফ্রন পেছন থাকে, যাকে ফাংশনাল ইউনিট বলা হয়। দুটো ইউরেটার যাচ্ছে কিডনি থেকে, ফিল্টারটাকে নিয়ে যা কোথায় স্টোর করছে, ব্লেডার, ইউরিনারি ব্লেডার যাকে বলা হচ্ছে, এবং ব্লেডার থেকে তারা পরবর্তীতে ইউরেথ্রা দিয়ে বাইরে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। অ্যানাটমি এটা নর্মাল। তো আমার এখন ব্লেডার নিয়ে দরকার। এই ব্লেডারে কি হচ্ছে, ব্লেডারে ইউরিন স্টোর হচ্ছে। তো যদি আমি ছবি, ব্লেডারে দুটো দেখো ইউরেটার আছে, তো ছবি যদি একটা আঁকি আমরা, ক্লিয়ার, ইম্পর্টেন্ট বুঝতে ভালো করে। দেখো দুটো ইউরেটার কিডনি থেকে আসছে, আর এটা কি, এটা ইউরেথ্রা, আর এটা আমাদের ব্লাডার। তো এখানে মাসেল দু রকমের মাসেল আছে। এই যে এইখানে একটা মাসেল দেখতে পাচ্ছি, এই একটা মাসেল, আর এখান থেকে এই দিকটা দিয়ে একটা মাসেল, এই জায়গাতে একটা মাসেল প্রেজেন্ট আছে। এগুলো একটা মাসেল পুরোটাই, আর এই জাস্ট এই দিকটা একটা মাসেল। এই উবরের মাসেলটার নাম হচ্ছে ডিট্রোসর মাসেল, ডিট্রোসর মাসেল। আর এই নিচের মাসেলটার নাম কি, ট্রাইগন মাসেল, ট্রাইগন মাসেল, ট্রাইগন মাসেল। কি হবে, এইমাত্র দেখলাম ইউরিনারি ব্লাডার কোথায় প্রেজেন্ট আছে, M3 রিসেপ্টর এখানে আছে। তো M3-তে যখন অ্যাসিটাইল কোলিন এসে M3-তে বাইন্ড হবে, মানে কি হবে, ক্যালসিয়াম আসবে। ক্যালসিয়ামের জন্য স্টিমুলেশন, স্টিমুলেশন মানে কি, কনস্ট্রিকশন আসা। এই জায়গাগুলো আস্তে আস্তে আই থিঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা, বা মুখস্থ দরকার নেই, বুঝে নেওয়ারই ব্যাপার। কনস্ট্রিকশনও, আর কনস্ট্রিকশন কোনো জিনিসে যদি কনস্ট্রিক্ট, তুমি একটা বোতলে জল লাগবে, দেখে বোতলটাকে টিপে দেবে, টিপাই মানে কনস্ট্রাকশন বললাম। তো বোতলে জলটা দেখবে বাইরে বেরিয়ে আছে। তো যখন এই এখানেও কনস্ট্রাকশন হওয়া মানে কি, এখানে যত ইউরিন স্টোর হয়ে আছে, ইউরিন, তারাও এখান দিয়ে কী হবে, বাইরে বেরিয়ে আসে। মানে কি হচ্ছে, ইউরিনেশন হচ্ছে। কনস্ট্রিকশন হওয়া মানে কি, এখানে কি হচ্ছে, ইউরিনেশন হচ্ছে, ইউরিনেশন হচ্ছে। কনস্ট্রিকশন হওয়া মানে কি, ইউরিনেশন হয়, যাকে যাকে কি বলা হয়, আর একটা টার্মিনোলজি ইউজ করা হয়, যাকে বলা হয় আমাদের মিকচুরেশন। যাকে কি বলা হয়, এখানে লিখে দিচ্ছি আমি, মিকচুরেশন বলা হয়, মিক্সচুরেশন বলা হয়। আলাদা টার্মিনোলজি দিয়ে দিলে তখন আর তোমরা খুঁজে পাবে না কি বলতে চাইছে। মিক্সচুরেশন মানেই ইউরিনেশন হওয়া, মানে ইউরিনের আউটফ্লো কি হওয়া, বেড়ে যাওয়া, ইউরিনের আউটফ্লো বেড়ে যাওয়া। ক্লিয়ার। কিন্তু কোশ্চেন যখন দিবে ডেপথ থেকে, তখন একটু ভালো করে পড়তে হবে, একটুক্ষণ পড়লে হয়ে গেল। কিন্তু কম্পিটিটিভ এক্সামে একটু হাই লেভেলের কোশ্চেন দেয়, তখন তোমরা দেবে এই ডিটোরেশন মাসেলটা কি হচ্ছে, এই মাসেলটারই মেনলি হচ্ছে কন্ট্রাকশন, এই মাসেলটারই হয় কন্ট্রাকশন। কিন্তু এই মাসেলটার কন্ট্রাকশন হয়, এই মাসেলটার কি হয়, রিল্যাক্স হয়। এই মাসেলটা রিল্যাক্স হয়, এই মাসেলটা কন্ট্রাকশন হয়। মানে এই মাসেলটা, এই জায়গাটা যদি কন্ট্রাকশন হচ্ছে মানে টিপছে, কিন্তু এ রিল্যাক্স হচ্ছে, এও যদি টিপা হতো কি হতো, এই জায়গাটা তো ব্লক হয়ে যেত, ইউরিনটা বাইরে বেরাতো কী করে। তো এ টিপে না, এ আরও সরে আসে, আরও জায়গাটাকে স্প্রেড করে, কিন্তু এরা টিপে আনে। ইমাজিন করতে পারছো, এরা টিপা হয়, এই জায়গাগুলো টিপা হচ্ছে, সরু হচ্ছে, ন্যারো হচ্ছে, যত ইউরিন আছে বাইরে বেরিয়ে আসছে। কিন্তু এ কী করছে, এই দিকে ট্রাইগন মাসেলটা এ রিল্যাক্স হচ্ছে, জায়গাটাকে ন্যারো করছে, জায়গাটা ন্যারো করছে না, সরি, বড় করছে। এও যদি কন্ট্রাকশন হতো তাহলে জায়গাটা তো ছোটো হয়ে যেত, ইউরিনটা বাইরে বেরাতো কী করে, বাইরে তো বেরাতে হবে। তো তার কারণে এ রিল্যাক্স হচ্ছে, এ কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে। তো স্পেসিফিক্যালি যদি মাসেল অ্যাড করে দেয় এমসিকিউ এর সময়, খেয়াল রাখবে কে কন্ট্রাকশন হচ্ছে, কে রিল্যাক্সেশন হচ্ছে, তার মানে ইউরিনেশন হচ্ছে। কিন্তু এখন যদি আমরা এখানে ডিসক্রাইব করে দিই, কোনো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ নিয়ে নিই, কোনো যদি আমি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ নিয়ে নিই,
কোনো যদি আমি প্যারাসিম্প্যাথোমিমেটিক ড্রাগ নিয়ে নিই, যদি আমি কোনো অ্যাড্রিনার্জিক ড্রাগ নিয়ে নিই, মানে এগুলো সব তো একই, অ্যাড্রিনার্জিক যদিও এদের মতন নয় কিন্তু প্যারাসিম্প্যাথিকের অপোজিট অ্যাকশন শো করবে। তো এরা প্রত্যেকেই কী কজ করবে, এরা যেমন ম্যাচুরেশন করছে, ইউরিনেশনকে ইনক্রিজ করছে, এরা সবাই কী করবে, ইউরিনকে রিটেনশন করবে, মানে হতে দেবে না, কমিয়ে দেবে, ইউরিন আউটফ্লো কমে যাবে। সেক্ষেত্রে তাহলে কী হবে, অপোজিট অ্যাকশন, এই ডিট্রোসাল মাসেল আর কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন হলেই তো বাইরে বেরিয়ে আসবে, তখন এ হবে রিল্যাক্স আর এ হবে কন্ট্রাক্ট, এই জায়গাটাকে আরও বন্ধ করার চেষ্টা করবে, যার কারণে ইউরিন আউটফ্লো কী হবে, কমে যাবে, ইউরিন রিটেনশন হবে। যারা কারা কজ করবে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, প্যারাসিম্প্যাথোমিমেটিক ড্রাগ, বিভিন্ন অ্যাড্রিনার্জিক ড্রাগ, তাই তো, সিম্প্যাথোমিমেটিক ড্রাগ, ক্লিয়ার? আচ্ছা, এখানে প্যারাসিম্প্যাথোমিমেটিকই লেখা আছে, প্যারাসিম্প্যাথোলাইটিক হবে, প্যারাসিম্প্যাথোলাইটিক, মিমেটিক বাই মিস্টেক মিমেটিক লেখা হয়ে গেছে, প্যারাসিম্প্যাথোলাইটিক, ক্লিয়ার? প্যারাসিম্প্যাথোলাইটিক, অ্যাড্রিনার্জিক মিমেটিক, লাইটিক মানে অপোজিট, অ্যান্টিকোলিনার্জির অপোজিট লাইটিক, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। নেক্সট, এটা মিস্টেক করে মিমেটিক হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে আমি ডেসক্রাইব করেছি তো, মিস্টেক হয়েছে লেখার সময়। এবার চোখের দিকে আসা যাক, চোখ, আইও কোথায় প্রেজেন্ট আছে, M3 আইও প্রেজেন্ট আছে, M3 রিসেপ্টার, যেখানে অ্যাসিটাইলকোলিন বাইন্ড হলে কি হবে, সেম ক্যালসিয়ামের এন্ট্রি হবে, যার কারণে কন্ট্রাকশন হবে। কার কন্ট্রাকশন হবে, চোখে তার ব্লাডার নেই, চোখে কি আছে, পিপিল আছে, চোখের পিপিলের কন্ট্রাকশন হবে, যাকে কি বলা হয়, মায়োসিস, ছোট হয়ে যাওয়া পিপিল, মায়োসিস হবে, চোখের পিপিলগুলো ছোট ছোট হয়ে যাবে। কখন হয়, ঘুমানোর সময় হয়, যখন আমরা রেস্ট থাকি তখন, কিন্তু হঠাৎ ভয় পেয়ে গেলে বড় হয়ে যায়, ডেসক্রাইব করেছি তো, মায়োসিস হবে। তাহলে অ্যাসিটাইলকোলিন মায়োসিস শো করছে, কন্ট্রাকশন করছে চোখের মাসেলকে, সার্কুলার মাসেলকে, চোখের সার্কুলার মাসেলের কি হচ্ছে, সার্কুলার মাসেলের কন্ট্রাকশন হচ্ছে, যার কারণে মায়োসিস অ্যাকশন আসছে, বুঝা গেল? তো কন্ট্রাকশন মানে কি বলেছিলাম, স্পাজম বলেছিলাম, স্পাজম অফ অ্যাকোমোডেশন, স্পাজম অফ অ্যাকোমোডেশন যেটাকে বলা হয়। কেন বলছি, কারণ এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক বেরিয়ে আসে, এই স্পাজম অফ অ্যাকোমোডেশন হলে কি হবে, যেমন দেখলাম ইউরিনারি ব্লাডার থেকে কন্ট্রাকশন হলে ইউরিন বাইরে বেরিয়ে আসছে, সেরকম কি হবে, এরা ইনক্রিজ করবে কিকে, ইনক্রিজ হবে কি, অ্যাকোয়াস হিউমার কোথায় প্রেজেন্ট থাকে, চোখে প্রেজেন্ট থাকে, অ্যানাটমি পড়েছে। অ্যাকোয়াস হিউমারের কি হবে, আউটফ্লো কি হবে, ইনক্রিজ হবে। আর অ্যাকোয়াস হিউম্যান আউটফ্লো ইনক্রিজ হওয়ার জন্যে, এই প্রপার্টির জন্য এদেরকে গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়, গ্লুকোমা আমরা আলাদাভাবে পড়বো, কিন্তু এখানে বলে রাখি গ্লুকোমা জিনিসটা কি, গ্লুকোমা একটা চোখ রিলেটেড প্রবলেম, যেখানে কি হয়, অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশান বেড়ে যায়, অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশান কি হয়, অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশান ইনক্রিজ হয়ে যায়, বেড়ে যায়, যার কারণে চোখে কি হয়, একটা প্রেশার ক্রিয়েট হয়, যেই প্রেশারের জন্য চোখের মধ্যে যে অপটিক নার্ভ আছে, সেই অপটিক নার্ভটা কি হতে থাকে, ড্যামেজ হতে পারে, সেই কন্ডিশনটাকে গ্লুকোমা বলা হয়। তাহলে গ্লুকোমা কি, যেখানে অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশন বেড়ে যায়, যার কারণে চোখে প্রেশার আসে, 25 mm এইচজি অবধি প্রেশার ইনক্রিজ করে যায়, ক্লিয়ার? তো সেই কন্ডিশনে অপটিক নার্ভ অবধি চোখের ড্যামেজ হতে পারে, যেই কন্ডিশনটাকে গ্লুকোমা বলা হচ্ছে। তাহলে গ্লুকোমা কিসের জন্য হচ্ছে, অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশন বেড়ে যাওয়ার জন্য, তারা ড্রেনেজ হতে পারছে না। এখন যদি আমরা এই ক্লাসের ড্রাগকে নিই, মানে কোলিনার্জিক ড্রাগকে নিই, তারা কি করবে, বা প্যারাসিম্প্যাথোমিমেটিক, একই টার্মিনোলজি, ড্রাগকে নিই, তারা কন্ট্রাকশান কজ করবে, পিপল মায়োসিস হচ্ছে,
এটা যেমন হচ্ছে, তার সাথে কী হচ্ছে, কন্ট্রাকশন হওয়া মানে এইমাত্র দেখলাম ইউরিনারি ব্লাডারের মতন সেম কন্ডিশন, এখানেও স্পাজম হচ্ছে ব্রঙ্কাইয়ের মতন সেম স্পাজম অফ অ্যাকোমোডেশন, যার কারণে কী হচ্ছে, যে অ্যাকোয়াস হিউমার চোখের মধ্যে আছে তার আউটফ্লো বাইরে বেরিয়ে আসবে, তখন যত প্রোডাকশনও বাড়ছে বাইরেও বার করে দিচ্ছে, সেটা তখন কী হবে, ইনক্রিজ হবে, যার কারণে চোখের প্রেশারটাও কম হবে। এই কারণে এদেরকে ইউজ করা হয় টু ট্রিট কি, টু ট্রিট গ্লুকোমা, টু ট্রিট গ্লুকোমা। তাহলে গ্লুকোমা ট্রিটমেন্টে কোন ক্লাসের ড্রাগকে ইউজ করা হয়, কোলিনার্জিক না অ্যান্টিকোলিনার্জিক, কোলিনার্জিক ড্রাগকে। যদি বলে প্যারাসিম্প্যাথো লাইটিক না প্যারাসিম্প্যাথো মিমিটিককে, কারণ অ্যাসিটাইল কোলিন এই অ্যাকশনটা শো করছে অ্যাসিটাইল কোলিনের মতন। ক্লিয়ার? তো এদেরকে গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। ক্লিয়ার? তো গ্লুকোমাকে আলাদাভাবে পড়বো, গ্লুকোমাতে অনেক ড্রাগ আরও ইউজ করা হয়, তার মধ্যে একটা ড্রাগ আমরা পেয়ে গেলাম এখান থেকে, এই প্রপার্টির জন্যে গ্লুকোমাতে এদেরকে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। চলো এরপর এখানে গ্ল্যান্ডটা লিখে আছে, তো গ্ল্যান্ডটাও এখানে ডেসক্রাইব করে দিই। কী কী গ্ল্যান্ডের উপর অ্যাকশন শো করে, প্যারাসিম্প্যাথেটিক পড়ছি, প্যারাসিম্প্যাথের একটা জিনিস পড়লাম, যে মনে করার চেষ্টা করো, সোয়েট গ্ল্যান্ড পড়লাম। সোয়েট গ্ল্যান্ড একমাত্র গ্ল্যান্ড যেটা কি প্যারাসিম্প্যাথেটিকে এর কোনো অ্যাকশন নেই। আমি একে বললাম যে প্যারাসিম্প্যাথেটিকে যা আছে সিম্প্যাথেটিকেও সেই অর্গানই কাজ করে, শুধু একে অপরের অপোজিট। কিন্তু একমাত্র সোয়েট গ্ল্যান্ড যেটা প্যারাসিম্প্যাথেটিকে নেই, কেবলমাত্র আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এখানে প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক বোথ জায়গাতেই অ্যাসিটাইল কোলিনারি রোল আছে। তো এই কারণে আমরা এটা এখানে ডেসক্রাইব করব। যদি কোশ্চেন দেয় যে অ্যাসিটাইল কোলিন শো অ্যাকশন অন সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড বোথ বা অল অফ দ্য অ্যাবাভ, তো এখানে অ্যান্সার কিন্তু অল অফ দ্য অ্যাবাভ, কারণ অ্যাসিটাইল কোলিন আমরা সমস্ত গ্ল্যান্ডে অ্যাকশান শো করে, এক্সেপ্ট বলে দেবো কী কী আছে, এক্সেপ্ট আমাদের বাইল, মিল্ক, এদের উপর অ্যাকশান নেয়, তারা এখানেই বলে দিই অ্যাকচুয়ালি, তারপরে বলছি। দেখো অ্যাসিটাইল কোলিন প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে কোন কোন গ্ল্যান্ডের উপর অ্যাকশান শো করে, এক নম্বর হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, আর সোয়েট গ্ল্যান্ড। বারবার বলছি সোয়েট গ্ল্যান্ড কিন্তু প্যারাসিম্প্যাথেটিকের নয়, কিন্তু অ্যাসিটাইল কোলিনের অ্যাকশন থাকার জন্য এখানে ডেসক্রাইব করছি। তো গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড M3 রিসেপ্টর, মানে সেখানেও স্টিমুলেশন হবে, আর স্টিমুলেশন হওয়া মানে কি, সেখান থেকে গ্ল্যান্ড থেকে কিছু জিনিস রিলিজ হবে, এবং রিলিজ হওয়া মানেও সেখানেও গ্ল্যান্ডের মধ্যে যা আছে কনস্ট্রাকশন হওয়ার জন্য অবভিয়াসলি রিলিজ হবে। যে কোনো জিনিস রিলিজ হতে গেলে কন্ট্রাকশন হতে হবে, তুমি জিনিসকে টিপলেই তবে সে বাইরে বেরিয়ে আসবে, ব্যাপারটা এটাই। তো এরা এই কাজটা করছে। তো কি হচ্ছে, এই সমস্ত গ্ল্যান্ডকেও স্টিমুলেশন হচ্ছে, তো এই সমস্ত গ্ল্যান্ডের সিক্রেশন কী হবে, এই সমস্ত গ্ল্যান্ড থেকে যা যা জিনিস সিক্রেশন হয়, সোয়েট স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভেশন, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ফ্লুইড, টিয়ার ফ্লুইড সিক্রেশন, এবং সোয়েট থেকে সোয়েট সিক্রেশন, এরা সবাই কী হবে, ইনক্রিজ হয়ে যাবে, এরা সবাই ইনক্রিজ হয়ে যাচ্ছে। কে ইনক্রিজ করছে, কোন সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, কোলিনার্জিক সিস্টেম। তো কোশ্চেনটা ভালো করে বুঝবে, ইন্টারেস্টিং, এক্সামে কিন্তু ভুল হতে পারে। অ্যাসিটাইল কোলিনের রোল আছে স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, কিন্তু এর রোল কিসে কিসে নেই, বাইলের রোল নেই। কোশ্চেন দেয় জিলেট লেভেলে কোশ্চেন আছে, বাইলের উপরের কোনো রোল নেই, এবং মিল্ক সিক্রেশনে এর কোনো রোল নেই। মিল্কের উপর আমরা দেখেছি অক্সিটোসিন হরমোনের রোল আছে, তো মিল্ক আর বাইলের উপর এর কোনো রোল কি নেই, রোল কোনো রকম কোনো রোল নেই, কোনো ওপর কোনো রোল নেই। কোশ্চেন দেয় অ্যাসিটাইল কোলিন অ্যাক্ট অন, বলে অপশান দিয়ে দেয় স্যালাইভারি গ্ল্যান্ড, বা এরকম দেয় হুইচ অফ দ্য গ্ল্যান্ড হ্যাভ নো এফেক্ট অন অ্যাসিটাইল কোলিন, অপশান দিয়ে দিল স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড বাইল। তো অ্যান্সার আমরা কী করবো, বাইল, কারণ বাইলের উপর অ্যাসিটাইল কোলিনের কোনো রোল নেই। এরকম যদি কোশ্চেন দেয় যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডাস নট এফেক্ট অন স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, ডি অল অফ দ্য অ্যাব, তখন কী হবে, ডাস নট হ্যাভ এনি এফেক্ট প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডটা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কোনো এফেক্ট নেই, সিম্প্যাথেটিকের, কিন্তু সেখানেও প্রি পোস্টে অ্যাসিটাইল কোলিনের রোল আছে। মনে পড়ছে, প্রথমেই আমি এই জায়গাটা
দিয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গাটার জন্যই এই টপিকটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় এবং এই কারণেই এখান থেকে কোশ্চেনটাও বেশি আসে, কারণ সবার কনফিউশন থাকবে, মিস্টেক হওয়ার চান্সটাও বাড়বে। তো গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাচ্ছে, ক্লিয়ার, গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাচ্ছে এই আমাদের এই কারণে, ক্লিয়ার। এবং গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল দিকেও, যেটা আলাদা ব্যাপার, সেখান থেকেও এই সেলেরও সিক্রেশন বাড়িয়ে দেয়, এই সেলের সিক্রেশন বাড়িয়ে দেয়, ক্লিয়ার। চলো এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা ডিসকাস করে না, তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আই থিঙ্ক মিস্টেক হয়ে গেল অনেকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অ্যাড করে না, তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমি অ্যাড করে দিচ্ছি এখানে। চলো গ্যাস্ট্রিক জিআইটি, গ্যাস্ট্রিক সেল, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট যাকে বলা হয় জিআইটি। তো জিআইটিতে দেখলাম আমরা M1 রিসেপ্টরও প্রেজেন্ট আছে আর M2 রিসেপ্টরও প্রেজেন্ট আছে, M1ও প্রেজেন্ট আছে, M2 রিসেপ্টরও প্রেজেন্ট আছে, সরি M2 বলছি, M3 রিসেপ্টর, M2 তো কেবলমাত্র হার্ট, M3ও প্রেজেন্ট আছে। M1 কোথায় প্রেজেন্ট আছে বলেছিলাম, কেবলমাত্র গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে প্রেজেন্ট আছে। আর M3টা কোথায় প্রেজেন্ট আছে, M3 পেরিস্টলসিক যে মুভমেন্ট হয় আমাদের স্টোম্যাক ইন্টেস্টাইন, সেখানে পেরিস্টলসিক মুভমেন্টের জন্য রেসপন্সিবল, পেরিস্টলসিস মানে খাবারের মুভমেন্ট করার জন্য, তাই তো। প্রথমে খাবার আমরা মুখে যাই, সেখান থেকে আমাদের ইসোফেগাস দিয়ে স্টোম্যাক, স্টোম্যাক থেকে তারপর স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন, তারপর ডাইজেশন হয় ওখানে। তো সেই পেরিস্টলসিস মুভমেন্ট মানে খাবারকে মুভ করা, নড়ে নড়ে, তো সেখানে কি হচ্ছে, এখানে M1 M3 বোতেই কি GQ প্রোটিন, বোতেই GQ প্রোটিন মানে কি হবে, স্টিমুলেশন অ্যাকশন, বোতেই স্টিমুলেশন অ্যাকশন, বোতেই স্টিমুলেশন অ্যাকশন আসবে, ক্লিয়ার এইটুকুন, বোতেই স্টিমুলেশন অ্যাকশন আসবে। এরপর M3 রিসেপ্টারের স্টিমুলেশন বা কন্ট্রাকশন, যাই বলো একই জিনিস, কন্ট্রাকশন। তো M3 তো কী হবে, কন্ট্রাকশন হবে, কোথায় কন্ট্রাকশন হবে, পেরিস্টলসিক মুভমেন্ট, তখন কী হবে, কনস্ট্রাকশন হওয়া মানে পেরিস্টলসিক মুভমেন্ট কী হবে, বেড়ে যাবে। আর এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের ডাইজেশন হেল্প করছে, কিন্তু অতিরিক্তর জন্য যদি কোনো কারণে বেড়ে যায়, কোনো কারণের লেভেল, তখন কি দেখা দেবে, তখন দেখা দেবে আমাদের স্পাজম, এইমাত্র স্পাজম সামটার সাথে পরিচিত হলাম, স্পাজম। তো যার কারণে পেন হতে পারে, পেন হতে পারে, যদি কারণে আমরা যখন আমরা জিআইটি পড়বো, এই যখন পেন, জিআইটিতে পেন, তখন আমরা দেখবো কিছু ড্রাগ ইউজ করে যারা এই জায়গাটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। আবার দেখো এখানে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলেও স্টিমুলেশন হওয়ার জন্য কি রিলিজ হবে, এই সেল রিলিজ হবে, এই সেল, এবং এই সেল ডাইজেশন হেল্প করে আমরা জানি, কিন্তু এই সেলের সিগ্রেশন যদি বেড়ে যায় পেপটিক আলসার কন্ডিশনে, তখন আমরা চাইবো কি এর পরিমাণ কমুক, এই সেলের পরিমাণ কমুক। তো এই সেলের পরিমাণ কমাতে গেলে কি করতে হবে, এটা কে বাড়াচ্ছে, কোলিনার্জিক সিস্টেম, প্যারাসিম্প্যাথোমিমেটিক। তো আমি অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ নেব, ক্লিয়ার, আমি অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ নেব বা প্যারাসিম্প্যাথোলাইটিক ড্রাগ নেব, যারা কি করবে এই সেলের সিগ্রেশনকে কমিয়ে দেবে। তো বিভিন্ন ড্রাগ আছে অ্যান্টি কোলিনার্জিক যাদেরকে ইউজ করা হয়, যেমন আমরা শুনেছি পাইরেনজেপিন, পাইরেনজেপিন ইউজ করতে, টেলিনজেপিন, যারা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যারা এই পেপটিক আলসার ট্রিটমেন্ট ইউজ করে, কারণ এরা এই সেলের সিগ্রেশন কমাবে, কোলিনার্জিক বাড়াচ্ছে, অ্যান্টিকোলিনার্জিক কমিয়ে দেবে। সেরকম স্পাজম ট্রিটমেন্ট করতে গেলে পেন কে কজ করছে, কোলিনার্জিক। তো স্পাসমোটিক ড্রাগ, অ্যান্টিপাসমোটিক ড্রাগ ইউজ করা হয়, যেমন আমাদের ডাইসাইক্লোমাইন। পরের ড্রাগ সম্পর্কে আরও যখন পড়বো অ্যান্টিকোলিনার্জিক স্পেসিফিক্যালি, তখন ড্রাগ ডিসকাস করবো। জাস্ট আমি তোমাদের কনসেপ্টগুলো যাতে মিসম্যাচ না হয়ে যায়, একই জায়গায় বললে কি হয়, কনসেপ্টগুলো বিল্ড আপ সুবিধা হয়, আমার পার্সোনালি সেটাই মনে হয়।
ডাইসাইক্লোমাইন আছে, তারপরে ফ্লাভোক্সেট আছে, যারা কি অ্যান্টিপাসমোডিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়। আর এটা কি পেপটিক আলসার কেন হয়? এই সেল সিক্রেশন বেড়ে যাওয়ার জন্য তো ট্রিটমেন্ট ইউজ করা হয়, যারা কি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, বা তুমি বলতে পারো প্যারাসিম্প্যাথো লাইটিক ড্রাগ। ক্লিয়ার? তো জিআইটির উপর কী রোল বুঝতে পারলাম। জিআইটির উপর দুটো রিসেপ্টর আছে, একটা আমাদের M1, একটা হচ্ছে M3। M1টা পেছনে আছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, যেখানে HCl এর সিক্রেশনকে বাড়িয়ে দেয়, আর M3 আছে পেরিস্টলসিস মুভমেন্টকে ইনক্রিজ করে, যার কারণে কি হয়? ডাইজেশন মুভমেন্ট, ফুড পার্টিকেলের মুভমেন্ট কি হয়? ভালো হয়। এর নামই রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, তো রেস্ট ডাইজেস্টের মতনই কাজ করবে, খাবারকে ডাইজেশন করবে। HCl কী করে? খাবারের ডাইজেশন করে। আমরা স্যালাইভারি সিক্রেশন বললাম বেড়ে গেল, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, ওখান থেকে বিভিন্ন এনজাইম রিলিজ হওয়া বেড়ে যাবে, তারা খাবারের ডাইজেশন করে। স্যালাইভারি অ্যামাইলেজ পড়েছি আমরা, পিটাইলিন যারা আনাদার নেম, কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে। স্যালাইভারি অ্যামাইলেজ অলসো নোন অ্যাজ পিটাইলিন, যারা কার্বোহাইড্রেটের মেটাবলিজম করে, ডাইজেশনে হেল্প করে। ক্লিয়ার? এরপর দেখো ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলে কে পেশেন্ট আছে? M3 পেশেন্ট আছে ব্লাড ভেসেলে। বারবার স্টিমুলেশন, জিকিউ স্টিমুলেশন হবে মানে কি হবে? কন্ট্রাকশন হবে, হবে না? কিন্তু এটা স্মল ব্লাড ভেসেলে, ক্যাপিলারিতে বিশেষ করে। আর লার্জ ব্লাড ভেসেলে আমাদের অ্যাড্রিনার্জিক সিস্টেম কাজ করে। তো ব্লাড ভেসেলে M3তে কী আছে? স্টিমুলেশন হচ্ছে, তার কারণে কনস্ট্রিকশন, মানে ব্লাড ভেসেল কী হবে? এরকম যদি ব্লাড ভেসেল হয়, কনস্ট্রিকশন হয়ে যায়, মানে কি ব্লাড ভেসেল আরও ন্যারো হয়ে যাবে। ব্লাড ভেসেল কী হবে? ন্যারো হয়ে যাবে। ব্লাড ভেসেল ন্যারো হবে না? ন্যারো হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং। এই ব্লাড ভেসেলে এই রকম অ্যাকশান না শো করে এরা এখানে কন্ট্রাকশন, যে স্টিমুলেশন দেখতে পাচ্ছি, এই স্টিমুলেশনের জন্যে এরা এখান থেকে রিলিজ করে, কি রিলিজ করে? এন্ডোথেলিয়াম ডিপেন্ডিং রিল্যাক্সিং ফ্যাক্টর। এন্ডোথেলিয়াম ডিপেন্ডিং রিল্যাক্সিং ফ্যাক্টর, যাকে কি বলা হচ্ছে? EDRF, এন্ডোথেলিয়াম ডিপেন্ডিং রিলিজিং ফ্যাক্টর। স্টিমুলেশন মানে রিলিজ হওয়া কোনো জিনিস, এইমাত্র দেখলাম না দেখলাম। তো এন্ডোথেলিয়াম রিলিজিং ফ্যাক্টর রিলিজ হলে সে কি রিলিজ করবে? নাইট্রিক অক্সাইডকে রিলিজ করবে, NO। আর NO কোথায় যাওয়া মানে সেখানে ডায়ালেশন অ্যাকশন আসবে, সেখানে কি হবে? ডায়ালেশন হবে, মানে কি হবে? ব্লাড ভেসেল কনস্ট্রিক্টসে বলছিলাম, সেটা না হয়ে কি হবে? ডায়ালেশন হবে। ব্লাড ভেসেল ডাইলেট হবে। ক্লিয়ার? তো প্রথমে বললাম তোমরা ওইটাই ভাববে, কিন্তু তারপরে বললাম যে তোমাদের কনফিউজিংটা দূর হয় এবং তোমরা এই জায়গাটাকে মনে রাখতে পারো। তো ভাবে M3, ব্লাড ভেসেল ও M3 মানে স্টিমুলেশন কনস্ট্রিক্ট, মানে ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট হবে, কিন্তু না, এখানে স্টিমুলেশন হওয়ার কারণে এন্ডোথেলিয়াম ডিপেন্ডিং রিলিজিং ফ্যাক্টর রিলিজ হচ্ছে, যার কারণে EDRF যাকে বলা আছে শর্ট ফর্মে, যে ফার্দার রিলিজ করছে নাইট্রাস অক্সাইডকে, আর নাইট্রাস অক্সাইড যখন রিলিজ হয় সেখানে ডাইলেশন অ্যাকশন শো করে। তো ব্লাড ভেসেল কী হবে? ডাইলেট হবে। ক্লিয়ার? কনস্ট্রিক্ট হবে না, কি হবে? ডাইলেট হবে, ডাইলেশন অ্যাকশন আসবে। ইম্পর্টেন্ট এটাও। এবং এটা কোথায়? স্মল ব্লাড ভেসেল বলতে স্মল ক্যাপিলারিজে, এটা দেখা দেয়। ক্লিয়ার? স্মল ক্যাপিলারিজে দেখা দেয়। তো এই সেম অ্যাকশন আরও এক জায়গায় শো করে, এখানে লিখে দিচ্ছি মেল সেক্স অর্গান,
মেল সেক্স অর্গানও সেম এখানে জিনিস হয়, সেখানেও ইডিআর রিলিজ হয়, যার কারণে এনওকে রিলিজ করে, যার কারণে ডাইলেশন হয়। এবং মেল সেক্স অর্গান তখন কী হবে, সেখানে ব্লাড ফ্লো বাড়বে, সে আরও স্ট্রং হবে, পেনিস আরও স্ট্রং হবে। আর এটা সব সময় কোথায়, রেস্ট অ্যান্ড ডাইজেশন, ঘুমানোর সময় হয়। তো সেই টাইমে স্ট্রং ব্যাপারটা আসে, তাই তো। তো মেল সেক্স অর্গানের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই কাজ করে, সেখানে স্টিমুলেশন অ্যাকশন আসে কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের জন্য পেনিসে, যার কারণে কি হয়, ইরেকশান দেখা যায়, ইরেকশান দেখা যায়। কনসেপ্ট ক্লিয়ার? মেল সেক্স অর্গান আর ব্লাড ভেসেলের উপর কী রোল আছে, ক্লিয়ার হয়েছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, এবং তোমরা লজিকও বুঝতে পেরেছো এবং লজিককে রিলেটও করতে পেরেছো, আই হোপ সো। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। তো এতগুলো ছিল মাসকুলারিং রিসেপ্টর। কিন্তু অটোনমিক গ্যাংলিয়া আর স্কেলেটাল মাসেল এরা কার, এরা নিকোটিনিক রিসেপ্টর। অটোনমিক গ্যাংলিয়া আর স্কেলেটাল মাসেল নিকোটিনিক। অটোনমিক গ্যাংলিয়া দুটো নিউরনের মধ্যে গ্যাপ, দুটো নিউরনের মধ্যে গ্যাপ, অটোনমিক গ্যাংলিয়া। গ্যাংলিয়াটা আমি ইউজ করি অটোনমিক নার্ভাস সিস্টেমে। আর মাসেল বলতে নিউরন, আর তারপর যদি কোনো মাসেল থাকে, নিউরন আর মাসেলের মধ্যে গ্যাপটাকে বলা হচ্ছে কি, নিউরন আর মাসেলের মধ্যে বলা হচ্ছে স্কেলেটাল মাসেল, যেখানে প্রেজেন্ট থাকে এন এম, তাই তো। নিউরোমাসকুলার জাংশনে এন এম আর দুটো মাঝখানে এন এন। এবং এখানে কি বলেছিলাম, দুটোতেই লিগ্যান্ড গেটেড রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর, লিগ্যান্ড গেটেড রিসেপ্টর, যেখানে বোথ জায়গাতেই স্টিমুলেশন অ্যাকশন আসে, বোথ জায়গাতেই সোডিয়ামের কারণে স্টিমুলেশন অ্যাকশন আসে। আমরা পড়ে এসেছি স্টিমুলেশন অ্যাকশন আসে, তো এখানেও স্টিমুলেশন অ্যাকশন আসবে ডিউ টু সোডিয়ামের এন্ট্রি। লিগ্যান্ড গেটেড ডাইরেক্ট এন্ট্রি হবে, ওখানে যেমন জি কিউ জিআই বাইন্ড হবে, তারপর ক্যালসিয়াম, এখানে ওরকম নয়, ডাইরেক্ট এন্ট্রি হবে। এখানে লিগ্যান্ড গেটেড রিসেপ্টর ফাস্টেস্ট অ্যাক্টিং রিসেপ্টর, আমরা পড়ে এসেছি ফার্মাকো ডাইনামিক্স পার্টে এ সমস্ত জিনিসগুলোকে। তো ডাইরেক্ট সোডিয়ামের এন্ট্রি হবে, স্টিমুলেশন অ্যাকশন আসবে, স্টিমুলেশন অ্যাকশন আসবে, এবং বিভিন্ন এখানে যে সমস্ত গ্ল্যান্ড আছে, সে সমস্ত গ্ল্যান্ড যদি থাকে বা কিছু যদি থাকে, সেখান থেকে সিগ্রেশন কী হবে, বেড়ে যাবে। স্টিমুলেশন মানে সিগ্রেশনও। আর নিউরোমাসকুলার জাংশনেও কী হবে, ক্যালসিয়ামের জন্যে কী হবে, ক্যালসিয়ামের এন্ট্রি হবে, যার কারণে অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে বাইন্ডিং হবে। অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং হলে কী হয়, মাসেল কন্ট্রাকশন হয়ে থাকে। অ্যাক্টিন মায়োসিনের মধ্যে বাইন্ড হলে মাসেল কন্ট্রাকশন হয়ে থাকে। তো এখানেও কী হবে, মাসেল, স্কেলেটাল মাসেল কী হবে, কন্ট্রাকশন হবে। তো স্কেলেটাল মাসেল কে কন্ট্রাকশন করছে, কে কন্ট্রাকশন করছে, অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন যখন এসে এনএম রিসেপ্টর বাইন্ড হচ্ছে, ক্যালসিয়ামের এন্ট্রি হচ্ছে, ক্যালসিয়াম কি করছে, অ্যাক্টিন মায়োসিনের মধ্যে বাইন্ড করছে, যার কারণে মাসেল কন্ট্রাকশন হচ্ছে। তাহলে স্কেলেটাল মাসেল কে কন্ট্রাকশন করছে, নিকোটিনিক রিসেপ্টরে ডিউ টু অ্যাসিটাইলকোলিন। ক্লিয়ার? কিন্তু প্রবলেমটা হচ্ছে, যখন এই অনেক ডিজিজ পাবো আমরা এই ক্লাসের লাস্টে, মানে আস্তে আস্তে যখন যাবো দেখবো মায়োস্থিনিয়া গ্র্যাভিস, যখন এই এনএম রিসেপ্টরটা ঠিকঠাক কাজ করে, এনএম রিসেপ্টর ঠিকঠাক কাজ করে না, তো তার কারণে মাসেল কন্ট্রাকশন হতে পারে না। কারণ এনএম রিসেপ্টরই রেসপন্সিবল কি, মাসেল কন্ট্রাকশন করার জন্যে। এনএম রিসেপ্টরে অ্যাসিটাইলকোলিন যদি বাইন্ড হয়, তবেই তো এই কন্ট্রাকশন অ্যাকশনটা আসবে। কিন্তু এখন যদি এনএম রিসেপ্টরটাই না থাকে, এই রিসেপ্টরটা যদি না থাকে, অ্যাসিটাইলকোলিন বাইন্ডটা হবে কার সাথে, তো বাইন্ড হতে পারবে না, যার কারণে মাসেল কন্ট্রাকশনটা হতে পারবে না, রিল্যাক্স হয়ে যাবে। যেই কন্ডিশনটাকে বলা হয় মায়োস্থেনিয়া গ্র্যাভিস, অটোইমিউন ডিসঅর্ডার, যেখানে এনএম রিসেপ্টরগুলো নষ্ট হয়ে যায় বডি। আর ড্রাগ পাবো স্কেলিটাল মাসেল রিল্যাক্সেশন বলে একটা ড্রাগ পাবো, স্কেলিটাল একটা চ্যাপ্টারই আছে, তোমরা দেখতে পারো, স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে সব টিউবার কিউরিন, কিউরিয়াম, প্যানকিউরিয়াম, এই সমস্ত ড্রাগ ইউজ করা, যারা কী করে, স্কেলেটাল মাসেলকে রিল্যাক্স করে। তো তারাও এই জায়গাতেই কাজ করে, মানে রিল্যাক্স করা মানে কি, এরা যদি কন্ট্রাকশন করে, রিল্যাক্স করতে গেলে কাকে লাগবে, অপোজিট অ্যান্টিকোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথোলাইটিক, তাই তো, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, এই জাতীয় টার্মিনোলজি ইউজ হবে। বা তোমরা বলতে পারো সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট বা সিম্প্যাথোমিমেটিক বলতে পারো। ডিফারেন্সগুলো আমি বলে দিয়েছি প্রথম লেকচারে, আই থিঙ্ক তোমরা পড়েছো।
তো এই ড্রাগগুলো ইউজ করা হয় যখন স্কেলেটাল মাসেল রিল্যাক্স করার প্রয়োজন পড়ে। কন্ডিশন আসতে পারে, আমরা পিএনএসে পড়বো এগুলো আলাদা ডিটেলসে। ক্লিয়ার। কারণ স্কেলেটাল মাসেল এই জায়গাতে সীমাবদ্ধ, কারণ আমরা আরও একটা চ্যাপ্টার আছে সেখানে পড়বো সোম্যাটিক নার্ভাস সিস্টেম, যেখানে স্কেলেটাল মাসেলের রোল আছে বেশি। কারণ আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমকে কী বলেছি, ইনভলেন্টারি মাসেলের উপরের রোল, আর যেখানে ভলেন্টারি চলে আসছে সেখানে সোম্যাটিক বলে স্কেলেটাল। মনে রাখতে বলেছিলাম স্কেলেটাল মানে সে যেখানে হাড় আছে সেই মুভমেন্ট করতে পারবে, যেখানে হাড় নেই, বোন নেই, সে মুভমেন্ট করতে পারবে না, ওরা মুভমেন্ট করতে পারে না। ইনভলেন্টারি কার্ডিয়াক মাসেল, ব্রঙ্কাই, আই, গ্ল্যান্ড। সো আজকে আমরা এই অবধি কমপ্লিট করলাম টোটাল অ্যাসিটাইল কোলিনের যে সমস্ত ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে বিভিন্ন অর্গানের উপর, তার সাথে সাথেই এর অ্যান্টি যে সমস্ত ড্রাগ আছে, অ্যান্টি কোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথোলাইটিক যে সমস্ত ড্রাগ আছে তাদের কি এফেক্ট আসতে পারে রিলেট করে একসাথে ডিসকাস করে নিলাম। নেক্সট পার্টে আমরা সমস্ত ড্রাগ, কী কী ড্রাগ ইউজ করা হয়, অ্যাগোনিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টাগনিস্ট হিসাবে এখানে কোন কোন ড্রাগ ইউজ করা হয় আমরা ডিসকাস করব, ক্লাসিফিকেশান এবং ড্রাগ রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো এক্সাম টার্গেটেড, যত এক্সট্রা ইনফরমেশান জানা যায় চেষ্টা করব। তো আজকের পার্টে এইটুকুনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই।